সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 পেজ নম্বর হচ্ছে 146 কোশ্চেন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে কতগুলো বিন্দু দেওয়া আছে, অর্থাৎ a of 2, 2, b of 10, 1 এভাবে কতগুলো বিন্দুগুলো দেওয়া আছে। বিন্দুগুলো লেখাচিত্রে বসিয়ে এবং এ বি বি সি সি ডি এডি রেখা আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরপত্রে যুক্তি দেখাও। দেখো প্রথমে এই পদার্থ বিন্দুগুলোকে আমরা লিখব। দেওয়া আছে পদার্থ বিন্দুগুলো বা স্থানাঙ্কগুলো। লেখার পরে এখানে যেহেতু বিন্দু লেখা হয় সুতরাং আমরা বিন্দুগুলো লিখব। তাহলে লিখি দেওয়া আছে প্রদত্ত বিন্দুগুলো বা দেওয়া আছে বিন্দুগুলো লিখি, প্রদত্ত বিন্দুগুলো লিখে অথবা দেওয়া আছে বিন্দুগুলো বা বিন্দু সমূহ এভাবে আমরা লিখতে পারি। a of 2, 2, b of 10, 1, c of 11, 9 এবং d of 3, 10 এটা দেওয়া আছে। এখন এই বিন্দুগুলোকে ছক কাগজে আমরা স্থাপন করব। দেখো এই বিন্দুগুলো প্রত্যেকটা হচ্ছে ধনাত্মক, সুতরাং ছক কাগজে x ও y এই অক্ষে এই বিন্দুগুলো যাবে। তাহলে মনে করি আমরা ছক কাগজে স্থাপন করার জন্য যে কোনো অর্থাৎ ভূমির সমান্তরালে x এখানে ও এর স্থানে y লিখে দেই। x ও x প্রাইম, y ও y প্রাইম নেই। দেখো আমরা ছক কাগজে x অক্ষ বরাবর x ও x প্রাইম এবং y ও y অক্ষ বরাবর y ও y প্রাইম নিয়েছি। এখন এই যে গ্রাফ পেপারে যেটা আমরা এঁকেছি এখানে এই বিন্দুগুলো স্থাপন করব। এখন কোন ঘরে এই বিন্দুগুলো যাবে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ধনাত্মক, সুতরাং এই প্রথম চতুর্থ ভাগে অবস্থান করবে। অর্থাৎ প্রথম চতুর্থ ভাগ যদি আমরা এইভাবে লিখি x ও y, দেখো এখানে কোনোটিতে প্রাইম চিহ্ন নেই, অর্থাৎ এখানে x এ প্রাইম নেই, y তে প্রাইম নেই, সুতরাং এটা হবে এই প্রথম ভাগ প্লাস কমা প্লাস, অর্থাৎ দুটোই ধনাত্মক স্থানাঙ্কর যে দেওয়া আছে বা বিন্দুগুলো দেওয়া আছে সেটাই এখানে বসবে প্রথম চতুর্থ ভাগে। এটা হচ্ছে প্রথম চতুর্থ ভাগ। আমি সংক্ষিপ্ত লিখতেছি, এটা বোঝানোর জন্য লিখতেছি, এটা প্রয়োজন নেই লেখার। দেখো তাহলে এটা কি বুঝতে পারছি, এটা প্রথম চতুর্থ ভাগ। দ্বিতীয় চতুর্থ ভাগ কি হবে, এটা যদি আমরা লিখি প্রথমে x লিখতে হবে, x প্রাইম ও y, অর্থাৎ এই কোনটা এই x প্রাইম ও y এটা লিখেছি। এখানে দেখো প্রাইম চিহ্ন অর্থাৎ মাইনাস হবে প্রথমে, এখানে y তে প্রাইম চিহ্ন নেই, সুতরাং এটা প্লাস হবে, অর্থাৎ এখানে মাইনাস এবং প্লাস এই যে বিন্দুগুলো থাকবে সেটা এই দ্বিতীয় চতুর্থ ভাগে অবস্থান করবে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো সম্পর্কে আর ব্যাখ্যা দিচ্ছি না, এই বিন্দুগুলো আমরা প্রথমে বসিয়ে দেই। দেখো এখানে 2, 2 অর্থাৎ x অক্ষ বরাবর 2 ঘর এবং y অক্ষ বরাবর 2 ঘর যাবে। আমরা যদি এক বর্গের বাহুকে 1 একক ধরি তাহলে 2 ঘর যাবে এবং 2 বর্গের বাহুকে 1 একক ধরলে 4 ঘর করে যাবে। তাহলে আমরা এক বর্গের বাহুকে 1 একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করব। এখানে দেখো সর্বোচ্চ হচ্ছে 11, সুতরাং এখানে আমরা 11 পর্যন্ত আঁকতে পারি। 1, 2, 3, 4, 5 এভাবে করে 6, 7, 8, 9, 10 এখানে 11 ধরলাম, এখানে আছে তদ্রূপ এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই আঁকলাম। দেখো মনে করি এই বিন্দুগুলোর পার্থক্য সবগুলো সমান, এটা মনে করলাম। এখানে প্রথমে 2, 2 অর্থাৎ প্রথমে x অক্ষ বরাবর আমরা যদি 1 বর্গ সমান 1 একক ধরি, এখানে লিখে দিতে হবে অবশ্যই এই গ্রাফ পেপারের কর্নারে যে x ও y অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক ধরে এটা লিখে দিতে হবে। x সংক্ষিপ্ত লিখি x ও y, অর্থাৎ এটা আছে স্থানাঙ্কের x y অক্ষ বরাবর 1 বর্গ 1 বর্গ সমান 1 একক। এটা আমাদের এভাবে লিখে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন দেখো এখানে 1 বর্গ 1 একক ধরেছি, অর্থাৎ প্রত্যেকটা ঘর এক এক স্থাপন, অর্থাৎ এখানে x অক্ষ বরাবর 2 ঘর এবং y অক্ষ বরাবর 2 ঘর যাবে, অর্থাৎ 2, 2, সুতরাং x অক্ষ বরাবর x অক্ষ এদিকে এটা হচ্ছে x অক্ষ 1, 2 2 ঘর এবং y অক্ষ বরাবর 2 ঘর, তাহলে এখানে থেকে 1, 2 এখানে আসলো, অর্থাৎ এখানে আমরা a অফ এই যে বিন্দুগুলো যে লেখা আছে a অফ এভাবে লিখব a অফ 2, 2 এটা পেয়েছি। তদ্রূপ এই বিন্দুগুলো এখন স্থাপন করি। এখানে 10 এখানে 1, অর্থাৎ এটা কত ঘর গেল 10 এবং 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
10 এবং 1 অর্থাৎ 1 হয়ে গেল। এখানে আমরা লিখব এখানে কি বি অফ 10, 1 এটা লিখেছি। এখন সি, এখানে কি সিতে দেখো এখানে 11 আছে, 9 আছে, তাহলে এই পর্যন্ত 11, 9 অর্থাৎ এখানে আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ এ বরাবর মনে করলাম, এই বরাবর আমরা বিন্দুটি পেয়েছি। অর্থাৎ এখানে লিখে দেই, এখানে সি অফ 11 পেয়েছি এবং 9 পেয়েছি, এটা লিখেছি, এই বিন্দুটা পেয়েছি। এরপর দেখো ডি 3 10 অর্থাৎ 1 2 3, এরপর হচ্ছে 10 হচ্ছে এখানে এই 9 এই 10 অর্থাৎ মনে করলাম এইখানে বিন্দুটা পেয়েছি, এটা মনে করেছি। এখানে কি লিখবো, ডি অফ 3 এবং 10। এখন এই বিন্দুগুলো যে পেয়েছি এই বিন্দুগুলো যোগ করি, এভাবে যোগ করি। এটা মনে করি যোগ করলাম, এটা হলো এরপর আছে এটা হচ্ছে এখানে যোগ করেছি, এটা এইভাবে, এটা এভাবে। দেখো আমরা যোগ করেছি বিন্দুগুলো, একটা ক্ষেত্র পেয়েছি ABCD অর্থাৎ এখানে এ বিন্দু, এখানে এ, এখানে বি, এই সি, এই ডি, একটা ক্ষেত্র পেলাম। এখন আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং লিখতে পারি এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দেই। কিভাবে নির্ণয় করব, দেখো এখানে এটা দুইভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা এই যে বিন্দুগুলো, স্থানাঙ্কগুলো দেখতে পাচ্ছি বা বিন্দুগুলো দেখতে পাচ্ছি, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, অর্থাৎ দুইটা বিন্দু হলে x1 y1 x2 y2 এভাবে হবে। অর্থাৎ আমরা এখানে এই যে প্রথম এখানে এ বি, আমরা বি বিন্দু দিয়ে এ কে বিয়োগ করে লিখতে পারি, অথবা এ বিন্দু দিয়ে বি কে বিয়োগ করে লিখতে পারি, সেই একই হবে। কারণ এখানে বর্গ অর্থাৎ স্কয়ার থাকবে, তাই মাইনাস হলে মাইনাসকে স্কয়ার দিলে, অর্থাৎ এই যে মাইনাস আসলো, মাইনাসকে মনে করলাম মাইনাস, এখানে এই 2 থেকে 10 মাইনাস করলাম, অর্থাৎ -8 আসলো। 2 থেকে যখন 10 মাইনাস করেছি -8 আসলো। তাহলে মাইনাসকে যদি স্কয়ার দেই, মাইনাসকে স্কয়ার দিলে মাইনাস ইন্টু মাইনাস, যেমন 8 কে স্কয়ার যদি হয় 8 ইন্টু 8, এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। তাই এখানে আমরা এটা লিখতে পারি যে এখানে বি থেকে এ মাইনাস বা এ থেকে বি মাইনাস এভাবে করে লিখতে পারি। দেখো তাহলে, অর্থাৎ সূত্র অনুসারে এটা আমাদের করতে হবে। সূত্রটা হচ্ছে, দেখো দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় দুইটা স্থানাঙ্ক বা দুইটা বিন্দুর, তাহলে এভাবে হবে। আমরা জানি এক্স মাইনাস মানে এক্স সাপ 1 মাইনাস এক্স সাপ 2, এটাকে হোল স্কয়ার, এরপর প্লাস ওয়াই সাপ 1 মাইনাস ওয়াই সাপ 2, এটাকে হোল স্কয়ার, এটার বর্গমূল, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এভাবে আমরা সাধারণত লিখবো এক্স সাপ 1 মাইনাস এক্স সাপ 2, আবার ওয়াই সাপ মাইনাস 1 ওয়াই সাপ 2 এভাবে লিখতে পারি। তাহলে লিখে দেখো, এখানে বর্গমূল দেই, এখানে বর্গমূল, এরপর কি এক্স সাপ 1, বা এখানে আমরা x2 থেকে x1 এভাবে মাইনাস, অর্থাৎ বি থেকে এ মাইনাস করতে পারি, কিন্তু এখানে বি এর মান থেকে এর মান, অর্থাৎ এখানে এ এবং বি লেখা, তাহলে এ থেকে বি এই মাইনাস করি। দেখো তাহলে কিভাবে মাইনাস করতে হবে, 2 দিয়ে -10, 2 - 10, এটাকে হোল স্কয়ার, এরপর কি সাইন, প্লাস সাইন, অর্থাৎ এটাকে হোল স্কয়ার হলো, এরপর হচ্ছে প্লাস সাইন, আমরা এটা থেকে এটা মাইনাস করি, এরপর হচ্ছে 2 - 1 লিখি, 2 - 1, এখানে হোল স্কয়ার, এখানে বর্গমূলটি বড় করে দেই। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত, একক, এখানে একক হবে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এভাবে করে দৈর্ঘ্য যেহেতু ইকুয়াল দেই। এখানে কত হবে, -8 হবে। -8 কে যদি স্কয়ার দেই তাহলে কি হবে, 64, এখানে প্লাস সাইন, এখানে 1 হয়, 1 কে স্কয়ার দিলে কি হবে, 1 হবে, এখানে বর্গমূল। আমি সরাসরি লিখেছি এখানে -8, অর্থাৎ এইভাবে আসে, -8 কে স্কয়ার, এই ইতিপূর্বে দেখিয়েছি, মাইনাস কে স্কয়ার দিলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে, 8 কে স্কয়ার দিলে 8 ইন্টু 8 64 হবে, অর্থাৎ 64 হলো, আর এখানে 1 হয়, অর্থাৎ এখানে হলো 65 এর বর্গমূল, এটা হলো এত একক। আমরা এখানে একক লিখে রাখবো, একক। এবির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি, এখন বিসির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এবির পরে এখানে বিসি আছে, বিসি বাহুর দৈর্ঘ্য একইভাবে লিখি, বিসি, এখানে বাহুর দৈর্ঘ্য লেখা আছে, সুতরাং এখানে কমা ব্যবহার করি, বিসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দেই। একইভাবে এখানে বর্গমূল দিতে হবে। এরপর বিসির দিকে তাকাও, বিসি, এখন এখানে কিভাবে করেছি, এখানে এই এ থেকে বি কে মাইনাস করে লিখেছি, এটাও তদ্রুপ, বিসি, বি থেকে সি কে মাইনাস করে লিখবো, অর্থাৎ প্রথমটি দিয়ে দ্বিতীয়টি, অর্থাৎ বিসি, বি থেকে সি কে, 10 - 11, এই 10 মাইনাস এটা লিখেছি, এরপরে এখানে হোল স্কয়ার, এরপর প্লাস সাইন, আবার 1 - 9, এখানে 1 - 9, 1 -
9 এখানে হোল স্কয়ার এখানে একক, এই একক ব্যবহার করছি একক ইকুয়াল দেই। এখানে কত হয়, এখানে দেখো -1 হবে, -1 কে স্কয়ার দিলে +1 হবে, আর এখানে প্লাস সাইন, এখানে -8 হবে, -8 কে যদি স্কয়ার দেওয়া হয় মাইনাস কে স্কয়ার দিলে প্লাস হবে এবং 8 কে স্কয়ার দিলে 64 হবে। এখানে বর্গমূল আছে অর্থাৎ এখানেও 65 হলো। এটা একক। দেখো এখানে AB এবং BC বাহুর দৈর্ঘ্য সমান। এখন CD বাহুর দৈর্ঘ্য বের করব, লিখি CD বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দেই। একইভাবে C থেকে D মাইনাস করব। এখানে C এর মান কি দেখো, এখানে প্রথমে 11 আছে, 11 মাইনাস, এখানে প্রথমে 3 আছে, 3 CD বাহুর দৈর্ঘ্য 3 মাইনাস করি, এখানে হোল স্কয়ার দেই, এরপর আছে প্লাস সাইন, এখানে 9 থেকে 10 মাইনাস, এখানে হোল স্কয়ার দেই, বর্গমূল দেই, এখানে একক ইকুয়াল দেই। দেখো এখানে কত হয়, 8 হয়, 8 কে স্কয়ার অর্থাৎ 64 হবে, এখানে প্লাস, এখানে -1 হয়, -1 কে স্কয়ার দিলে 1 হবে, এখানে বর্গমূল ইকুয়াল এখানে 65 এর বর্গমূল হলো এত একক। CD বাহুর দৈর্ঘ্য, এখন AD বাহুর দৈর্ঘ্য, AD বাহুর দৈর্ঘ্য লিখি, AD বাহুর দৈর্ঘ্য ইকুয়াল একইভাবে AD এ থেকে D মাইনাস অর্থাৎ 2 - 3, এখানে স্কয়ার প্লাস সাইন 2 - 10, এখানে স্কয়ার, এখানে একক অর্থাৎ আমরা একক লিখে দেই, একক ইকুয়াল। দেখো এখানে হচ্ছে -1 হয়, -1 কে স্কয়ার দিলে 1 হবে, এখানে কত হয়, এখানে 8 হয়, -8 অর্থাৎ 64 হবে, স্কয়ার দিলে 64 এবং এখানে 1 অর্থাৎ 65 অর্থাৎ এটা হলো 65 একক। আমরা বাহু চারটির দৈর্ঘ্য নির্ণয় করেছি, অর্থাৎ বাহু চারটির দৈর্ঘ্য দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখানে যেমন হলো এটা 65 একক, এখানেও তদ্রূপ, এখানেও তদ্রূপ, সব কয়টায় এখানেও দেখো সব কয়টায় একই হলো, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা আমরা বুঝতে পেরেছি এটা বর্গ অথবা রম্ব। এখন কর্ণ দুইটি দৈর্ঘ্য নির্ণয়, এখান থেকে আমরা এটুকু বুঝতে পারি যে এটা হয় বর্গ হবে অথবা রম্বস হবে। তাহলে কি ABCD ক্ষেত্রটি বর্গ অথবা রম্বস, লিখি অতএব ABCD ক্ষেত্রটি বর্গ অথবা রম্বস। আমরা বর্গ পেয়েছি অথবা রম্বস পেয়েছি। এখন কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, যে কোনো, এখন সম্পূর্ণ আমরা সিদ্ধান্তে আসতে পারিনি এখন পর্যন্ত। সম্পূর্ণ সিদ্ধান্তে আসতে হলে আমাদের এখন কর্ণ দুইটির দৈর্ঘ্য বের করতে হবে। এখন কর্ণ দুইটির দৈর্ঘ্য বের করতে হলে অবশ্যই আমাদের এখানে এই চিত্রে কর্ণ দুইটা যোগ করতে হবে, অর্থাৎ এখানে A এখানে C যোগ করতে হবে। তাহলে AC যোগ করি, তদ্রূপ একইভাবে BD যোগ করি, এই যে কর্ণ দুটির দৈর্ঘ্য এখন বের করব। দেখো সুতরাং AC বাহুর দৈর্ঘ্য, কর্ণ এখানে লিখি, কর্ণ উল্লেখ করে দেই, কর্ণ AC এর দৈর্ঘ্য ইকুয়াল দেই। এখানে তদ্রূপ একইভাবে এখানে বর্গমূল দিতে হবে। এর পাশে দেখো AC অর্থাৎ A থেকে C, AC 2 মাইনাস, এখানে 11 আছে, তাহলে লিখি 2 - 11, এখানে স্কয়ার 11, এরপর আছে প্লাস সাইন, এরপর কি 2 - 9, 2 - 9, এখানে স্কয়ার, এখানে একক ইকুয়াল দেই। দেখো এখানে কত হয়, এখানে 9 হবে মাইনাস, এখানে -7 হবে, অর্থাৎ -9 কে যদি আমরা স্কয়ার দিই 9 × 9 81 হবে, মাইনাস স্কয়ার দিলে প্লাস হয়, 81 হলো, এরপর আছে প্লাস সাইন, এখানে কত হয় 7, অর্থাৎ 7 × 7 49, এখানে বর্গমূল করি। দেখো এখন এখানে বর্গমূল করলে কি, এটা বর্গমূল, অর্থাৎ এটাকে এখন প্লাস করি, 9 এর সাথে 1 প্লাস করি 10, 0, এটার সাথে এটা প্লাস করি, অর্থাৎ 130 হলো, এটাকে বর্গমূল। এত একক লিখে রাখি, এখানে শুধুমাত্র একক লিখি। আমরা AC কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছি, এখন BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, BD। তাহলে লিখি কর্ণ একই, যেহেতু আমরা এখানে BD লিখিয়েছি পরিবর্তে এর দৈর্ঘ্য একইভাবে লিখতে হবে। এখানে BD প্রথমে B অর্থাৎ এখানে আছে কি দেখো, x1 হচ্ছে 10 মাইনাস D, D হচ্ছে 3, এখানে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস সাইন, এরপর হচ্ছে বিতে 1 আছে, মাইনাস ডিতে হচ্ছে 10, এত একক। একইভাবে এটা কত হয় আমরা হিসাব করি, এখানে দেখো 7 আসে, 7 কে স্কয়ার অর্থাৎ 7 × 7 49, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 9 আসে, 9 × 9 অর্থাৎ -9 আসে, মাইনাস প্লাস হবে 81। দেখো এটা একই, এখানে বর্গমূল আছে ইকুয়াল একই হবে, তাহলে 130 এখানে একক। দেখো কর্ণ দুটিও সমান। তাহলে এখানে যে এই যে ABCD ক্ষেত্রটি বর্গ অথবা রম্বস, এটা লেখার পূর্বে আমরা এখানে AB ইকুয়াল CD AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল AD লেখার পরে তারপর আমরা লিখবো ইকুয়াল হচ্ছে এতটুকু একক, অর্থাৎ এভাবে আমরা লিখবো। দেখো এটা লেখার পূর্বে এটা লিখবো, এখানে AB বাহু বা বাহু না লিখলেও হবে, BC ইকুয়াল CD ইকুয়াল AD ইকুয়াল
√60 বা স্কয়ার রুট 65, এটা প্রত্যেকটা সমান। সুতরাং এবিসিডি ক্ষেত্রটি বর্গ অথবা রম্বস। এখন কর্ণ দুটি যখন সমান হয়েছে, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি, অতএব এখানে কর্ণ হচ্ছে এসি বিডি, কর্ণ এসি ইকুয়াল, একইভাবে কর্ণ বিডি ইকুয়াল কত 130 একক। এটা লিখলাম যে কর্ণ দুটি সমান। সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এবিসিডি একটি বর্গ। তাহলে লিখতে পারি অতএব এ বি সি ডি একটি বা ক্ষেত্রটি বর্গ। এভাবে লিখতে পারি এবিসিডি ক্ষেত্রটি, এখানে ক্ষেত্রটি কি সেটা আমাদের উল্লেখ করতে হবে, ক্ষেত্রটি বর্গ। আমরা যুক্তি দিলাম, যুক্তি হচ্ছে এটা। এরপর কি বলেছে দেখো, ক্ষেত্রটি নির্ণয় করতে বলেছে। দেখো আঁকো এবং রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরপত্রে যুক্তি দেখাও। এই রেখাগুলো দ্বারা যে ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে উত্তরপত্রে যুক্তি দেখিয়েছি। এখন এই ক্ষেত্র দ্বারা আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে নাই, সুতরাং আমরা ক্ষেত্রফল এখানে নির্ণয় করব না। দেখো এই ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই, দুইভাবে এই ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করেছি, এটা বর্গ, সেটাও বুঝতে পেরেছি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ বাহু কি 65, এটাকে স্কয়ার হবে, সেটা বর্গ একক হবে। অথবা আমরা যে ক্ষেত্রফলের সূত্র জানি, সেই সূত্র অনুসারে, অর্থাৎ এই যে এ বি সি ডি ক্ষেত্রটি দিয়ে, অর্থাৎ এই বিন্দুগুলো দ্বারা গঠিত এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে তারপর আমরা এভাবে লিখবো। দেখো হাফ, এরপর হচ্ছে এই বিন্দুগুলো লিখবো। প্রথমে এখানে দেখো বিন্দুগুলো কিরকম, 2 2 10, অর্থাৎ এক্স গুলো প্রথম সারিতে বসাতে হবে, ওয়াই গুলো দ্বিতীয় সারিতে এভাবে বসাতে হবে। 1, এরপর হচ্ছে 11, তারপর হচ্ছে 9, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 10, এরপর আবার যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে, আবার 2 2, অর্থাৎ এই যেটা প্রথম ছিল এভাবে। এরপর আমরা এইভাবে গুণ করবো, এটাই গুণ, এটাই গুণ, এটাই গুণ, এটাই গুণ। এভাবে গুণ করার পরে মাইনাস দিয়ে আবার এটাই গুণ করবো, এটাই গুণ, এটাই গুণ, এটাই গুণ, এটাই গুণ। এভাবে ক্ষেত্রফল, এটা বর্গ একক হবে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি। এটা আমাদের ক্ষেত্রফল চাইনি, তারপর তোমাদের কাছে একটু ব্যাখ্যা দিয়েছি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এত বর্গ একক হবে পরবর্তীতে। আশা করি বুঝতে পেরেছো যে এই স্থানাঙ্ক জ্যামিতি কিভাবে করতে হয়। এটা সাধারণত হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক। এখানে শুধুমাত্র ছোট ছোট করে দেওয়া হলো এই ক্লাস 8-এ। সূত্রগুলো বুঝে নিয়ে এই অঙ্কগুলো সহজেই করা সম্ভব হয়। সূত্রগুলোর ব্যাখ্যা পরবর্তী ক্লাসে আমি দেব। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।